This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শঙ্খ ঘোষের একটা কবিতার পংক্তি দিয়ে আপনাদের অনেকেরই মনে আছে শঙ্খ ঘোষ লিখেছিলেন যে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। তবে কবি যে কলকাতার কথা বলেছিলেন তার সঙ্গে এ কলকাতার গুলশান কলোনির কোনো যোগ নেই বোধহয়। তার কারণ গুলশান কলোনিতে গড়ে উঠেছে যে কলকাতা তা হলো বেনিয়মের কলকাতা, বিতর্কের কলকাতা। আচ্ছা, কারা থাকে এই বিতর্কিত কলকাতায়? প্রশ্ন সেটা নিয়েও। কেন আশঙ্কা বাড়ছে এই গুলশান কলোনি নিয়ে? দেখুন টিভি9 বাংলার স্পেশাল রিপোর্ট। গিজগিজ করছে বাড়ি, লাফ দিয়ে এক ছাদ থেকে আরেক ছাদেও পৌঁছে যাওয়া যাবে। দুটো বাড়ির মধ্যে কার্যত কোনো ফারাক নেই। জনঘনত্বে অনেক জায়গাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কলকাতার গুলশান কলোনি, কিন্তু চমকে দেওয়া তথ্যটা অন্য জায়গায়। তথ্য বলছে গুলশান কলোনিতে বাসিন্দার সংখ্যা প্রায় 1,95,000 আর ভোটার সংখ্যা মাত্র 3,511। ফারাক 1,91,489। এই প্রায় 1,90,000 জন কারা, কি তাদের পরিচয়? বলা চলে প্রায় 95% লোকেরই কোনো পরিচয়পত্র নেই, আর যাদের রয়েছে সেই সংখ্যা মাত্র 3,000। এখন দেখার এই 3,000 মানুষ ভোটার থাকা সত্ত্বেও যে বাকি 1,90,000 থেকে 92,000 মানুষ এখানে থাকছেন তারা কোথা থেকে আসছেন এবং তাদের আদৌ পরিচয় যেটা দেখানো হচ্ছে সেটা আসল সত্যি কিনা। ভোটার লিস্ট ও বাস্তবের সংখ্যার এই বিরাট পার্থক্যের কথা মেনে নিয়েছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3,000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ কোনো পরিচয় ছাড়া ঘাঁটি গেড়েছে এই বাড়িগুলোতে। বাড়িগুলো নিয়েও বেনিয়মের হিসেব স্পষ্ট। কলকাতা পুরসভার সূত্র বলছে গুলশান এলাকায় বাড়ি 679টি। কলকাতা পুরসভার সূত্র বলছে এর মধ্যে 85% বাড়ি বেআইনি। সরকারি নথি অনুযায়ী এই এলাকায় জমি ছিল 152 বিঘা, কিন্তু বর্তমানে স্যাটেলাইট তথ্য বলছে জমি মাত্র 15 থেকে 16 বিঘা। জলাভূমি ছিল 18টি, এখন এসে দাঁড়িয়েছে 2টি। বাকি জমি কোথায় গেল পরিষ্কার হয়ে যাচ্ছে স্যাটেলাইট চিত্রে। 2011 সালে যে এলাকা ছিল ফাঁকা, 2024 সালে সেই এলাকাই চেনা যাচ্ছে না। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে? একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। কি চলে গুলশান কলোনিতে? স্থানীয়রা বলছেন গত 10-12 বছরে গুলশানে অনেক গুল খেলেছে। এখানে যা ছিল সব বেশিরভাগ জলাশয় ছিল, ভরাট হয়ে গেছে ও আগেই। 2009 সময় সব হয়েছে, সব যারা যেরকমভাবে যারা কিনেছে তারা কাজ করিয়েছে, বিল্ডিং বাড়ি হয়েছে। এই এলাকা 10 বছর আগে কিছু ছিল না, এই কাঁচা রাস্তা ছিল। এই এলাকায় কি এই এতগুলো বাড়ি তখন ছিল না? অতগুলো বাড়ি কিছু ছিল না। এলাকার খুব কম মানুষই ক্যামেরার সামনে মুখ খুলতে চান, আড়ালেই থাকতে চান বেশি। ক্যামেরা বন্ধ করলে বলেন এলাকায় বহিরাগতদের দাপাদাপির কথা। বিরোধী দলনেতা অভিযোগ করছেন ভোট জিহাদের জন্য নাকি বাইরে থেকে লোক এনে বসাচ্ছে শাসক দল। ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, আর দুবাইতে কানেকশন তৈরি করা। এরা সবগুলো ফেমা কেসে ফিট। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়। এলাকার বিধায়ক মানতে চান না বাংলাদেশ থেকে লোক আসছে। বাংলাদেশ থেকে লোক আসছে বসে যাচ্ছে এটা না, ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো এরকম দিই না। বিধায়ক বলছেন তারা দেখেই দেন, কিন্তু তাহলে এই এত বেআইনি বাড়ি কি দেখতে পাননি? মন্ত্রীর মুখে এবার অসহায়তা। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও
অনেক রকমের ব্যবস্থা মানে ঝামেলা হয়েছে। মন্ত্রী যদি অসহায় হন তাহলে সাধারণ মানুষকে বাঁচাবে কে? জল, জমি, রাজনীতি, এই ত্রিফলাতেই বদলে গেছে গুলশান। কোটি কোটি টাকার খেলা, যে খেলায় প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। কারণ প্রশ্ন ওই একটাই, পরিচয়পত্র ছাড়া প্রায় 1,90,000 মানুষের বাস এই গুলশানে। তারা কারা? সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দিল্লি থেকে এ রাজ্যে হানা দিয়েছিল সিবিআই এর একটা দল। রেল, প্রতিরক্ষা সহ একাধিক কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরির টোপ দিয়ে নাকি প্রতারণা চলছিল। প্রধানমন্ত্রী দপ্তর থেকে অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু তারপর কি হলো দেখুন। সরকারি চাকরি মানেই সারা জীবনের গ্যারেন্টি। অনেকে তাই বছরের পর বছর সেই চাকরির আশায় অপেক্ষা করেন। কিন্তু সরকারি চাকরি পাওয়া তো মুখের কথা নয়, অনেক পরিশ্রমের কাজ। তাই ফাঁদ পাতে অসাধুরা। তেমনি এক চক্রের খোঁজ করতে শুক্রবার কলকাতা ও নরেন্দ্রপুরে অভিযান চালালো সিবিআই। প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে মানুষজনকে চাকরি পাইয়ে দেবে, এই টোপ দিয়েই প্রতারণার ফাঁদ। তার বিরুদ্ধেই শুক্রবার 7 সকালে সিবিআই অভিযান। জানা গিয়েছে, অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সিবিআই এর কাছে চিঠি যায়। অভিযোগ, পিএমওর আধিকারিক সেজে প্রতারণা চক্র চলছে। রেল, প্রতিরক্ষার মতো দপ্তরে চাকরির টোপ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে চাকরির টোপ দিয়েছে প্রতারকরা। তদন্তে শুক্রবার সকাল 9টায় সল্টলেক সেক্টর 2 এর একটি গেস্ট হাউসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চাকরি চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে এসছে। একই সঙ্গে নরেন্দ্রপুরের লালগেট এলাকাতেও অভিযান চালায় সিবিআই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টাকা দিয়ে চাকরির টোপ দিয়েছিলেন শান্তনু। মানে ও ফ্রডবাজি করে টাকা নিত, মানে বলতে যে আমার বাড়ি বলছে কিছু টাকা দে, আমি তোকে রেলের একটা চাকরি করিয়ে দেবো। ছোটখাটো একটা জায়গায় কাজ দিলে 12-13 টাকা কাজ চাকরি পাবি। সল্টলেকের গেস্ট হাউসে অভিযুক্ত শান্তনু ভট্টাচার্যকে নাগালে পান তদন্তকারীরা। এই চক্র কতদিন ধরে সক্রিয় ছিল, কত মানুষকে তা প্রতারিত করেছে, এবং এই শান্তনু ভট্টাচার্যের ঠিক কী ভূমিকা ছিল, এবং শান্তনু ভট্টাচার্য তিনি নিজে একা নাকি তার সঙ্গে আরও অনেকে রয়েছেন এই চক্রের সঙ্গে কোনোভাবে যুক্ত, সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করে তদন্তকারীরা। যোগ্যতা রয়েছে, ডিগ্রি রয়েছে, বেকারের সংখ্যাও বাড়ছে, কিন্তু বছরের পর বছর কালঘাম ঝরিয়েও চাকরি মিলছে না। বিশেষজ্ঞদের মতে তাই এমনই অসাধু চক্রের খপ্পরে পড়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। ক্যামেরায় কল্যাণ ও দেবব্রতর সঙ্গে সোমা ও সুপ্রিয়র রিপোর্ট, TV9 বাংলা। গতকাল পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই কি অ্যাকশন শুরু? আসানসোলের বারাবণী থানার ওসি কি সাসপেন্ড হতেই জল্পনা তুঙ্গে। সূত্র মারফত জানা যাচ্ছে, শাস্তির খাড়া নাকি আরো অনেকের মাথায় ঝুলছে। তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। বৃহস্পতিবার নবান্ন থেকে কয়লা চুরি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। নিশানা করেছিলেন পুলিশেরই একাংশকে। তাতেই কি অ্যাকশন শুরু? বৃহস্পতিবারই আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড। পশ্চিম বর্ধমানের আসানসোল, রানীগঞ্জ এলাকায় মাঝে মধ্যেই কয়লা চুরি করে পাচারের অভিযোগ ওঠে। সেই নিয়ে সিবিআই তদন্তও চলছে। কয়লা, বালি, গরু পাচারের ঘটনায় বিরোধীরা বারবার তৃণমূল কংগ্রেসকেই নিশানা করে। এই রাজ্যের একটা বড় ডাকাত, তিনি 1 টাকাও খান না। কয়লা খান, বালি খান, গরু খান। তৃণমূল এবং চুরি, তৃণমূল এবং লুট, এ দুটো সমার্থক হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সেই কয়লা, বালি চুরিতে খোদ পুলিশেরই একাংশকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বৃহস্পতিবার বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সব কমিশনারেটের এসপি, জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। খবর সূত্রের, কোনো বেআইনি কাজ বরদাস্ত নয় জানিয়ে দেন ডিজি। খবর পুলিশ সূত্রে, নির্দেশ না মানলে অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। তারপরেই বারাবণী থানার ওসিকে সাসপেন্ড। প্রশ্ন হলো, কয়লা বালি পাচারের মদতের অভিযোগেই কি বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড? সেই উত্তর অবশ্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে মেলেনি।
তবে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ডের কারণ হিসাবে অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি বারাবণী থানার ওসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। থানাতেই বারাবণী তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং এর জন্মদিন পালনের অভিযোগ ওঠে। সেখানে তৃণমূল নেতাকে কেক খাইয়ে উপহার তুলে দিতে দেখা যায় বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। বারাবণীতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে, শাসক দলের ব্লক প্রেসিডেন্ট, তার জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবণী থানায় আইসি না ওসি মিষ্টি কেক খাচ্ছে। উর্দিগায় বিতর্কে আগেই জড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, তারা যাতে ধরা না পড়ে এই কারণে দু একজনকে সাসপেন্ড করে বাকিদের বাঁচাবার চেষ্টা। চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়। একটা ফোর্স চলে কমান্ডারের ওপর, বা সুপ্রিম কমান্ডার যেভাবে চালাবেন সেইভাবে। এইভাবে যদি করতে চান তো ঠক বাঁচতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে। সূত্রের খবর, আরও বেশ কিছু থানার অফিসার ইনচার্জের ওপর শাস্তির খাড়া ঝুলছে। তারা কারা? আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।